আজকের আসরে আমরা একটু গভীরে যাব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আর এই যে মোবাইল কমিউনিকেশন এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আমাদের আলোচনার মূল ভিত্তি অবশ্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়, কিন্তু লক্ষ্যটা শুধু বই পড়া নয়, তাই না? একদমই না। আমরা চাই এই প্রযুক্তিগুলোর পেছনের যে আইডিয়াগুলো সেগুলো সহজ করে বলতে, বিশেষ করে হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। ঠিক। দেখা যাক এই তারবিহীন যোগাযোগের রহস্যটা আমরা কতটা সহজে ধরতে পারি। অবশ্যই আমরা বইয়ের কাঠামোটা মেনেই চলব, কিন্তু বিষয়টাকে আরেকটু ইন্টারেস্টিং করতে কিছু বাস্তব উদাহরণ, কিছু এক্সট্রা তথ্য যোগ করব, হ্যাঁ, সেটাই ভালো হবে। যাতে বোঝা সহজ হয়। মূল ফোকাসটা থাকবে ওয়্যারলেস আর মোবাইল টেকনোলজির একদম বেসিক প্রিন্সিপাল, আর সময়ের সাথে এর যে দারুণ বিবর্তনটা হয়েছে সেটা তুলে ধরায়। মানে একটা সিম্পল আইডিয়া থেকে আজকের এই বিশ্ব বদলে দেওয়া প্রযুক্তি। দারুণ। তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে, কমিউনিকেশন মিডিয়াম বা যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, আমরা তো জানি ডেটা পাঠানোর জন্য তার লাগে, কেবল লাগে, ওটাকে গাইডেড মিডিয়া বলে। ঠিক। কিন্তু যখন কোনো তার নেই তখন ডেটা হাওয়ায় ভাসে কিভাবে, এই বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। আচ্ছা, যখন কোনো ফিজিক্যাল কানেকশন মানে তার বা কেবল ছাড়া ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটাকেই আমরা বলছি আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়াম। এখানে ডেটা আসলে ছোটে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে। ভাবতে পারেন এগুলো অদৃশ্য ঢেউয়ের মতো তথ্য বয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা। মূলত ৩ রকম তরঙ্গ ব্যবহার হয়: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড। রেডিও ওয়েভ, এই নামটা তো খুব পরিচিত, গান শোনার রেডিও তো আছেই। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক কিভাবে কাজ করে? রেডিও ওয়েভ ধরুন অনেকটা পুকুরে ঢেল ছুড়লে যেমন ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ে, অনেকটা সেভাবে কাজ করে। এর ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য বেশ বড় হয়, আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে তুলনামূলকভাবে কম, মানে সাধারণত 3 কিলোহার্টজ থেকে 300 জিগাহার্টজের মধ্যে। ও। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা বিল্ডিং বা পাহাড়ের মতো বাধা বেশ সহজে ভেদ করতে পারে বা পাশ কাটিয়ে চলে যেতে পারে। আচ্ছা, এই জন্যই বুঝি রেডিও বা টিভির সিগন্যাল এত দূর পৌঁছায়, ঘরের ভেতরেও পাওয়া যায়। একদম ঠিক। একটা অ্যান্টেনা থেকে এই তরঙ্গগুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, তার মানে বাধা টপকাতে রেডিও ওয়েভের বেশ সুবিধা। তাহলে মাইক্রোওয়েভ, এটা কিভাবে আলাদা? মনে হচ্ছে যেন এখানে কিছু বিশেষ ব্যাপার আছে। ঠিক ধরেছেন। মাইক্রোওয়েভের কম্পাঙ্ক রেডিও ওয়েভের চেয়ে অনেক বেশি, ধরুন 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। ও, অনেক বেশি। হ্যাঁ, আর বেশি কম্পাঙ্ক মানে হলো এটা অনেক বেশি ডেটা একসাথে নিতে পারে। কিন্তু এর আচরণটা একটু অন্যরকম, অনেকটা লেজার লাইটের মতো। লেজার লাইট কিভাবে? এটা সোজাসুজি চলে, আর কোনো বাধা, যেমন ধরুন দেওয়াল বা একটা বড় গাছ, এটা ভেদ করতে পারে না। ও। তাই মাইক্রোওয়েভ ব্যবহার করতে গেলে প্রেরক আর গ্রাহক অ্যান্টেনার মধ্যে কোনো বাধা থাকা চলবে না। এটাকে বলে লাইন অফ সাইট। লাইন অফ সাইট মানে দৃষ্টিরেখায় থাকতে হবে। হ্যাঁ, সোজা কথায় মাঝখানে কিছু থাকা চলবে না। যেমন ধরুন রাস্তায় চলার সময় সামনে একটা গাড়ি থাকলে তো আমরা ওপাশের জিনিস দেখতে পাই না। মাইক্রোওয়েভের জন্য ব্যাপারটা অনেকটা তাই। তার মানে মাইক্রোওয়েভের জন্য আকাশ পরিষ্কার থাকা চাই। এর ব্যবহারটা কোথায় দেখি আমরা? মাইক্রোওয়েভ মূলত 2 ভাবে ব্যবহার হয়। একটা হলো টেরেস্ট্রিয়াল বা ভূমিভিত্তিক, যেখানে উঁচু টাওয়ারে বসানো দুটো অ্যান্টেনার মধ্যে সরাসরি ডেটা চালাচালি হয়। দূরত্ব বেশি হলে সিগন্যাল তো দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তা তো হবেই। তখন মাঝে মাঝে রিপিটার স্টেশন লাগে সিগন্যালটাকে আবার শক্তিশালী করে পাঠানোর জন্য। আচ্ছা, আর অন্যটা? অন্যটা হলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক। এটা তো আরও ইন্টারেস্টিং। এখানে তাং থেকে সিগন্যাল পাঠানো হয় অনেক ওপরে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা স্যাটেলাইটে। ওয়াও, কত ওপরে? জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো প্রায় ৩৬,০০০ কিলোমিটার ওপরে থাকে। ৩৬,০০০ কিলোমিটার? হ্যাঁ, তো স্যাটেলাইট ওই সিগন্যালটাকে পৃথিবীর অন্য কোনো জায়গার গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেয়। টিভি চ্যানেল সম্প্রচার বা ধরুন দূরপাল্লার আন্তর্জাতিক ফোন কল। হ্যাঁ হ্যাঁ। এমনকি যেখানে তার নিয়ে যাওয়া মুশকিল, সেসব প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট দিতেও এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ খুব কাজের। ভিস্যাট প্রযুক্তি ব্যবহার হয় এর জন্য। দারুণ সিস্টেম তো। আচ্ছা, আর বাকি রইল ইনফ্রারেড। এটা কি শুধুই রিমোট কন্ট্রোলের জন্য? হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহার তো ওখানেই দেখি আমরা। এর কম্পাঙ্ক মাইক্রোওয়েভের চেয়েও বেশি,
300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। কিন্তু এটা খুব বেশি দূরে যেতে পারে না। সাধারণত একটা রুমের মধ্যেই এর দৌড় শেষ। ওহ, আর এটা দেওয়ালের মতো শক্ত বাধা তো একেবারেই ভেদ করতে পারে না। অনেকটা টর্চ লাইটের আলোর মতো, বুঝলেন? সোজাসুজি না ধরলে কাজ করবে না। হ্যাঁ ঠিক, টিভির দিকে রিমোট তাক না করলে কাজ করে না। ঠিক তাই। টিভি, এসি এসবের রিমোটেই ব্যবহার হয়। আগে কিছু ওয়্যারলেস মাউস বা কিবোর্ডেও দেখা যেত। এটা আসলে খুব কাছাকাছি দুটো ডিভাইসের যোগাযোগের জন্য, মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPN এর একটা অংশ। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। রেডিও ওয়েভ ছড়িয়ে পড়ে, মাইক্রোওয়েভ চলে সোজাসুজি লম্বা দূরত্বে, আর ইনফ্রারেড হলো একদম কাছের যোগাযোগের জন্য। একদম। এই তরঙ্গগুলো ব্যবহার করে তো আমরা অনেক পরিচিত প্রযুক্তি ব্যবহার করি, যেমন ধরুন ব্লুটুথ। এটা তো এখন খুব কমন। খুবই কমন। আসলে ওয়্যারলেস প্রযুক্তির আসল মজাটাই তো হলো এর তারবিহীন স্বাধীনতা, তাই না? ঠিক। ব্লুটুথ এই স্বাধীনতার একটা দারুণ উদাহরণ। এটা WPN ক্যাটেগরিতে পড়ে, মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। খুব কম দূরত্বে, ধরুন সাধারণত 10 মিটার বা 30 ফুটের মধ্যে দুটো ডিভাইসকে কানেক্ট করার জন্য এটা বেস্ট। যেমন ধরুন আপনার ফোনের সাথে ওয়্যারলেস হেডফোন বা স্পিকারের কানেকশন। হ্যাঁ, ওটা তো রোজকার ব্যাপার। বা ধরুন এক ফোন থেকে অন্য ফোনে ছবি বা গান পাঠানো। আগে তো এটাই করতাম আমরা। হ্যাঁ ঠিক। এটা 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। স্পিড অবশ্য খুব বেশি না, প্রায় 1 মেগাবিট পার সেকেন্ড, MBPS, কিন্তু ছোটখাটো ডেটা পাঠানোর জন্য যথেষ্ট। আচ্ছা। আর ব্লুটুথ দিয়ে যখন কয়েকটা ডিভাইস যুক্ত হয়, তখন যে ছোট্ট নেটওয়ার্কটা তৈরি হয় তাকে বলে পিকোনেট। পিকোনেট, ইন্টারেস্টিং। হ্যাঁ, হেডফোন কানে লাগিয়ে হাঁটা চলার যে স্বাধীনতা, ব্লুটুথ ছাড়া তো ভাবাই যায় না। একদম। এরপর আসি ওয়াইফাই এর কথায়। ওয়াইফাই ছাড়া তো এখন জীবন চালানোই মুশকিল। ওয়াইফাই তো আমাদের জীবনের অংশ হয়ে গেছে, তাই না? এর পুরো নামটা যদিও ওয়্যারলেস ফিডেলিটি। ও, এটা জানতাম না তো। হ্যাঁ, কিন্তু এখন সবাই ওয়াইফাই নামেই চেনে। এটা আসলে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে। ঠিক। এর পেছনে একটা স্ট্যান্ডার্ড আছে, IEEE 8012। এই স্ট্যান্ডার্ডটা নিশ্চিত করে যে বিভিন্ন কোম্পানির ওয়াইফাই ডিভাইসগুলো একসাথে ঠিকঠাক কাজ করবে। আচ্ছা। ওয়াইফাই সাধারণত 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলে। ব্লুটুথের চেয়ে এর রেঞ্জ বা পাল্লা কিন্তু অনেক বেশি। কতটা? ধরুন ঘরের ভেতরে বা অফিসে 50 থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে, আর খোলা জায়গায় 300 মিটার বা তারও বেশি যেতে পারে। বাহ। আমরা বাড়ি, স্কুল, কলেজ, ক্যাফেতে ল্যাপটপ বা ফোন ইন্টারনেটে কানেক্ট করি তো ওয়াইফাই দিয়েই। আর যে জায়গায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাওয়া যায় সেই জায়গাটাকে আমরা বলি হটস্পট। হটস্পট, হ্যাঁ। তাহলে ওয়াইফাই হলো একটা বিল্ডিং বা ক্যাম্পাসের মতো লোকাল এরিয়ার সমাধান। কিন্তু যদি আরও বড় এলাকা কভার করতে হয়, যেমন ধরুন পুরো একটা শহর বা গ্রামের মতো এলাকা, হ্যাঁ, তখন কি ওয়াইম্যাক্স কাজে আসে? এটা কি ওয়াইফাইয়ের বড় ভাই বলা যায়? হ্যাঁ, তুলনাটা কিন্তু বেশ ভালো দিয়েছেন। ওয়াইম্যাক্সের পুরো কথা হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। বেশ লম্বা নাম। হ্যাঁ, এটা হল WMAN বা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি। এর স্ট্যান্ডার্ড হল IEEE 80216। মেট্রোপলিটন মানে শহর। ঠিক। ওয়াইফাই যেখানে একটা বাড়ি বা অফিস কভার করে, ওয়াইম্যাক্স সেখানে অনেক কিলোমিটার, মানে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এলাকা কভার করতে পারে। 50 কিলোমিটার, অনেক তো। হ্যাঁ, এর উদ্দেশ্যই হলো একটা বড় এলাকা জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া, বিশেষ করে যেখানে তারের লাইন নিয়ে যাওয়াটা খুব কঠিন বা অনেক খরচের ব্যাপার, যেমন গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল। একদম। এর স্পিডও কিন্তু ওয়াইফাইয়ের চেয়ে বেশি হতে পারে। বাস্তবে প্রায় 40-80 MBPS বা তারও বেশি পাওয়া যায়। একটা ওয়াইম্যাক্স অ্যান্টেনা প্রায় 10 মাইল এলাকা কভার করতে পারে। দারুণ তো। তো বলাই যায় ওয়াইফাই যেখানে পার্সোনাল বা লোকাল এরিয়ার জন্য, ওয়াইম্যাক্স সেখানে শহর বা গ্রামের মতো বড় এলাকার ইন্টারনেট সমাধান। খুব ভালোভাবে বোঝা গেল। ব্লুটুথ একদম কাছে, ওয়াইফাই একটা এলাকা জুড়ে, আর ওয়াইম্যাক্স বিশাল এলাকা জুড়ে। ঠিক। এবার একটু মোবাইল ফোনের দিকে যাই। আমরা যখন রাস্তায় হাঁটতে হাঁটতে বা গাড়িতে বসে ফোনে কথা বলি, কল তো কেটে যায় না, সংযোগটা থাকে। এটা কিভাবে সম্ভব হয়? এর পেছনের প্রযুক্তিটা আসলে কি? মোবাইল কমিউনিকেশন এটা আসলেই একটা অসাধারণ সিস্টেম। এর মূলে আছে সেলুলার নেটওয়ার্কের ধারণা। সেলুলার মানে সেল? হ্যাঁ, পুরো এলাকাকে ধরুন
মৌচাকের ঘরের মতো ছোট ছোট ষড়ভুজকৃতির অংশে ভাগ করা হয়। এই প্রত্যেকটা অংশকে বলে একটা সেল। সেল। আচ্ছা, প্রতিটি সেলের কেন্দ্রে বা কাছাকাছি একটা করে বেস স্টেশন থাকে, মানে বিটিএস। বেস ট্রান্সিভার স্টেশন। সোজা কথায় মোবাইলের টাওয়ার আর কি। হ্যাঁ, টাওয়ার তো দেখি আমরা। এই টাওয়ারের নিজস্ব অ্যান্টেনা থাকে। আমাদের মোবাইল ফোনটা সবসময় তার সবচেয়ে কাছের টাওয়ার বা বেস স্টেশনের সাথে রেডিও তরঙ্গের মাধ্যমে কানেক্টেড থাকে। কিন্তু আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকি না, মানে যখন চলি তখন তো এক সেলের এলাকা থেকে অন্য সেলের এলাকায় চলে যাই, তখন কল কেটে যায় না কেন? এখানেই আসে আসল ম্যাজিকটা। এটাকে বলে হ্যান্ডওভার বা হ্যান্ড অফ। হ্যান্ডওভার? হ্যাঁ, যখন আপনার ফোন বুঝতে পারে যে আপনি যে টাওয়ারের সাথে কানেক্টেড আছেন সেটার সিগন্যাল দুর্বল হয়ে আসছে আর পাশের টাওয়ারের সিগন্যাল শক্তিশালী হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্ক সিস্টেমটা খুব দ্রুত, মানে অটোমেটিক্যালি আপনার কল বা ডেটা সেশনটাকে পুরনো টাওয়ার থেকে নতুন শক্তিশালী টাওয়ারে ট্রান্সফার করে দেয়। ও, এটা এত তাড়াতাড়ি আর স্মুথলি হয় যে আমরা সাধারণত টেরই পাই না। অনেকটা রিলে রেসের মতো, বুঝলেন? একজন দৌড়বিদ যেমন ব্যাটনটা পরের জনের হাতে তুলে দেয়, হ্যাঁ হ্যাঁ, এখানেও সংযোগটা সেভাবেই এক টাওয়ার থেকে পরের টাওয়ারে পাস হয়ে যায়। ইন্টারেস্টিং। আরেকটা জিনিস, পাশাপাশি সেলগুলোতে কিন্তু ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, যাতে এক সেলের সিগন্যাল অন্য সেলের সিগন্যালের সাথে গণ্ডগোল না করে, ইন্টারফারেন্স যাতে না হয়। বা দারুণ সিস্টেম তো। আচ্ছা, আমরা প্রায়ই শুনি 1G, 2G, 3G, 4G, 5G। এই জি মানে তো জেনারেশন বা প্রজন্ম, তাই না? একদম ঠিক, জেনারেশন। এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি একটু যদি সহজ করে বলেন? মনে হচ্ছে যেন আমরা মোবাইল ফোনের বিবর্তনের একটা টাইম মেশিনে চড়তে যাচ্ছি। ঠিক তাই, চলুন সেই টাইম মেশিনে একটু ঘুরে আসা যাক। হ্যাঁ, চলুন। 1G, ফার্স্ট জেনারেশন। এটা ছিল মোবাইল ফোনের একদম শুরুর দিনগুলো, ধরুন 1979 বা 80-র দশক। এই ফোনগুলো ছিল অ্যানালগ, মানে রেডিও সিগন্যালের মতো। অ্যানালগ? হ্যাঁ, আর কাজ ছিল একটাই, শুধু কথা বলা। ফোনের সাইজ সে বিশাল, প্রায় ইটের মতো দেখতে। হ্যাঁ, দেখেছি ছবিতে। ডেটা বা মেসেজ পাঠানোর কোনো ব্যাপারই ছিল না, আর সিকিউরিটিও তেমন ভালো ছিল না। অন্যের কথা শোনা যেত সহজে। রোমিংয়ের সুবিধাও ছিল না, মানে এক এলাকার ফোন অন্য এলাকায় কাজ করত না। ও বাবা! 2G, সেকেন্ড জেনারেশন। এরপর 90-এর দশকে এলো 2G। এটা ছিল ডিজিটাল বিপ্লব। ডিজিটাল সিগন্যাল আসায় কথার মান অনেক ভালো হলো, সিকিউরিটিও বাড়ল। ডিজিটাল মানে তো অনেক উন্নতি। অবশ্যই। এই সময়েই জিএসএম আর সিডিএমএ, এই দুটো মেইন টেকনোলজি এলো। আর 2Gতেই আমরা প্রথম পেলাম এসএমএস বা টেক্সট মেসেজ পাঠানোর সুবিধা। হ্যাঁ, এসএমএস তো খুব জনপ্রিয় ছিল। পরে জিপিআরএস আর ইডিজি প্রযুক্তি আসাতে খুব স্লো হলেও মোবাইল ইন্টারনেট আর এমএমএস, মানে ছবিসহ মেসেজ পাঠানো সম্ভব হলো। রোমিংও চালু হলো 2G থেকেই। ফোনগুলো ছোট হতে শুরু করল। হ্যাঁ। 3G, থার্ড জেনারেশন। নতুন শতাব্দীর শুরুতে, মানে 2001 সালের দিক থেকে এলো 3G। এর মূল ফোকাসটাই ছিল ডেটা স্পিড বাড়ানো। ইন্টারনেট তাহলে সহজ হলো অনেক। স্পিড কয়েক এমবিপিএস পর্যন্ত বেড়ে গেল। মোবাইল ইন্টারনেট ব্যবহার করাটা অনেক ইজি হলো। আমরা পেলাম ভিডিও কল, মোবাইল টিভি, জিপিএস নেভিগেশন। হ্যাঁ, ভিডিও কল তো 3Gতেই শুরু। ঠিক, এটাই আসলে স্মার্টফোনের রাস্তাটা তৈরি করে দিল। ফোন শুধু কথা বলার যন্ত্র না থেকে একটা পোর্টেবল কম্পিউটার হওয়ার দিকে এগোতে শুরু করল। ঠিক। 4G, ফোর্থ জেনারেশন। 2009-এর পর থেকে শুরু হলো 4Gর যুগ। এটা হলো সত্যিকারের মোবাইল ব্রডব্যান্ড। স্পিড সাংঘাতিক বেড়ে গেল। থিওরিটিক্যালি 100 এমবিপিএস বা তারও বেশি। মানে স্ট্রিমিং, গেমিং সব সহজ হয়ে গেল। একদম। হাই ডেফিনিশন বা এইচডি ভিডিও দেখা, বাফারিং ছাড়া, অনলাইন গেমিং, ভালো কোয়ালিটির ভিডিও কনফারেন্সিং, এসব মোবাইলেই সম্ভব হলো 4Gর জন্য। LTE, লং টার্ম ইভলিউশন, হলো 4Gর মূল প্রযুক্তি। LTE নামটা তো খুব পরিচিত। হ্যাঁ, 4G পুরো নেটওয়ার্কটাকেই ইন্টারনেট প্রোটোকল বা আইপি ভিত্তিক করে দিল। মানে ভয়েস কলও আসলে ডেটা প্যাকেট হিসেবেই যায়। ও আচ্ছা। 5G, ফিফথ জেনারেশন। আর এখন আমরা আছি 5Gর যুগে, যা 2020 সাল থেকে শুরু হয়েছে। 5G শুধু যে 4Gর চেয়ে অনেক অনেক বেশি স্পিড, গিগাবিট পার সেকেন্ড লেভেলে এনেছে তা নয়, এর থেকেও বেশি কিছু আছে। হ্যাঁ, এর আসল চমকটা হলো খুব কম লেটেন্সি। ল্যাটেন্সি? সেটা কি? মানে ডেটা পাঠাতে বা কোনো কমান্ড দিলে রেসপন্স পেতে যেটুকু সময় লাগে সেটা প্রায় নেই বললেই চলে।
একদম ইনস্ট্যান্ট। বাহ, এটা সুবিধা কি? এটা অনলাইন গেমিংয়ের জন্য দারুণ, কিন্তু এর আসল লক্ষ্য আরও বড়। যেমন ধরুন চালকবিহীন গাড়ি চালানো। রিমোট সার্জারি। হ্যাঁ, দূর থেকে রোবট দিয়ে অপারেশন করা, স্মার্ট সিটি তৈরি করা, যেখানে হাজার হাজার ডিভাইস মানে আইওটি বা ইন্টারনেট অফ থিংস ডিভাইস একসাথে কানেক্টেড থাকবে। ফিউচারিস্টিক লাগছে। কিছুটা তো বটেই। 5Gতে মাইমো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট টেকনোলজির অনেক উন্নত ব্যবহার হয়। মানে একসাথে অনেকগুলো অ্যান্টেনা দিয়ে ডেটা আদান প্রদান করে এর স্পিড আর ক্যাপাসিটি বাড়ানো হয়। অবিশ্বাস্য একটা যাত্রা। সেই অ্যানালগ ফোন থেকে আজকের 5G স্মার্টফোন, যা পকেটের একটা সুপার কম্পিউটার প্রায়। ঠিক তাই। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এর সারমর্মটা কি দাঁড়ালো? এই সব ওয়্যারলেস মোবাইল প্রযুক্তি আমাদের জীবনে ঠিক কি পরিবর্তনটা আনলো? সারমর্ম হল, এই প্রযুক্তিগুলো শুধু আমরা কিভাবে যোগাযোগ করি সেটাই বদলে দেয়নি, আমাদের পুরো জীবনযাত্রাকেই আসলে পাল্টে দিয়েছে। এখন তথ্য পাওয়া, কিছু শেখা, বিনোদন, কেনাকাটা করা, অফিসের কাজ করা, এমনকি স্বাস্থ্যসেবা পাওয়া, সবকিছুই তো আক্ষরিক অর্থে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। সত্যি তাই। আর সবচেয়ে মজার বিষয় হল এর বিবর্তনের গতিটা। ভেবে দেখুন, মাত্র কয়েক দশকে আমরা 1G থেকে 5Gতে চলে এসেছি। এই প্রযুক্তি এখন আর কোনো লাক্সারি নয়, আমাদের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ। ঠিক। আর এর প্রভাব যে ভবিষ্যতে আরও বাড়বে সে নিয়ে তো কোনো সন্দেহই নেই। অসাধারণ একটা আলোচনা হলো কিন্তু। আশা করি ওয়্যারলেস আর মোবাইল কমিউনিকেশন সিস্টেমের ভেতরের এই বিষয়গুলো, বিশেষ করে বিভিন্ন জেনারেশনের মোবাইল প্রযুক্তির আইডিয়াটা আমাদের শ্রোতাদের কাছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এখন অনেক বেশি পরিষ্কার লাগবে। হ্যাঁ, আমিও সেটাই আশা করি। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। আমরা দেখলাম মাত্র 40-50 বছরে প্রযুক্তি 1G থেকে 5Gতে চলে এলো। তাহলে ভাবুন তো, ভবিষ্যতের ওয়্যারলেস প্রযুক্তি, ধরা যাক 6G বা তারও পরে যা আসবে, সেগুলো আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের কাজের ধরনকে আর কিভাবে বদলে দিতে পারে। ভাবনার বিষয়। আর এই যে সবকিছু সবসময় ইন্টারনেটে কানেক্টেড থাকার প্রবণতা বাড়ছে, যেখানে আমাদের ফ্রিজ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত হয়তো সবই নেটওয়ার্কে থাকবে, সেখানে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, আমাদের প্রাইভেসি রক্ষা করাটা কত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এই ভবিষ্যৎ নিয়ে ভাবাটা কিন্তু এখন থেকেই খুব জরুরি।